রাজীব আর সুমনের বিয়ের পর সানশাইন ভিলাতে নতুন বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছে। রাজীব আর সুমন একসাথে দাঁড়িয়ে আছে। মালতী সুমনের বরণ করছিল। ওর পেছনে রাজীবের কাকা কাকিও দাঁড়িয়ে আছে। মা, সুমন, এই কলসটাকে পা দিয়ে ফেলে ভেতরে এসো। এই কথা শুনে সুমন পা দিয়ে কলসটা ফেলে ঘরের ভেতরে প্রবেশ করল। তারপর মালতী তার বৌমা আর ছেলেকে ভেতরে রেখে চলে গেল। রাত ৩টের সময় রবি আর আরাধ্যা নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। তখন আরাধ্যা একটা মেয়ের হাসির শব্দ শুনতে পেল। ওর ঘুম ভেঙে গেল। ও দেখল ঘরের এক কোণে বসে একটা মেয়ে হাসছে। ওর মুখ দেওয়ালের দিকে ফেরানো আছে। কে তুমি? এই কথা বলে ও খাট থেকে নেমে এলো। সুমন মা, তুমি? এই কথা বলে ও মেয়েটার কাঁধে হাত রাখল। মেয়েটা হঠাৎ ওর দিকে তাকালো। তখন দেখলো সেটা সুমন। তুমি এখানে কি করছো? তোমার তো এখন নিজের ঘরে থাকা উচিত। এই কথা শুনে সুমন রেগে গিয়ে তাকালো। হঠাৎ করে ওকে মাটিতে ফেলে দিল। তারপর ওর বুকে বসে বলল, আমি কোথায় থাকবো না থাকবো সেটা বলার তুই কে? এটা বলার পরেই সুমনের চোখ লাল হয়ে গেল। তাতে ওকে খুব ভয়ঙ্কর লাগছিল। আর আরাধ্যার চিৎকার করে চোখ বন্ধ করে নিল। রবি, আমাকে বাঁচাও! ওর চিৎকার শুনে রবি জেগে গেল। রবি দেখলো আরাধ্যা ভয়ের চোটে মুখ ঢেকে মাটিতে বসে আছে, আর ওখানে কেউ নেই। আরে কি হয়েছে আরাধ্যা? নিজের স্বামীর গলা শুনে আরাধ্যা চোখ খুলল। তখন ঘরে সুমনকে না দেখে অবাক হয়ে গেল। এখানে বৌমা এসেছিল আর ওকে খুব ভয়ানক লাগছিল। যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এখানে কি করছো, তখন ও আমাকে মারার জন্য আমায় ফেলে দিল। তুমি কি বলছো? যখন আমার ঘুম ভাঙলো তখন তুমি একাই নিচে পড়েছিলে, আর ঘরের দরজাও তো ভেতর দিয়ে বন্ধ। তাহলে তুমি কি করে বলছো যে বৌমা এখানে এসেছিল? ও এখানেই ছিল, আমাকে মারতে এসেছিল। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। বৌমা নিজের ঘরেই আছে। আজকে ওদের বিয়ের প্রথম রাত, তাই ওদের বিরক্ত করা ঠিক হবে না। তাহলে আমি নিজেই তোমাকে ওখানে নিয়ে যেতাম। চলো বিছানায় এসে বিশ্রাম করো। আরাধ্যার মন এই কথায় সায় দিল না যে ও কোনো স্বপ্ন দেখেছে, কিন্তু তাও ও কিচ্ছু বলল না। ও চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে যখন রবি ঘুমিয়ে পড়ল, আরাধ্যার মুখটা কেউ চেপে ধরল, আর ওর চোখ আবার খুলে গেল। ও দেখল সুমন ওর মুখে হাত দিয়ে চেপে রেখেছে, আর ও খুবই ভয়ানক দেখতে লাগছে। আরাধ্যা রবিকে জাগাতে চাইল, কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বলতে পারছে না। সুমন ওর হাত ধরে টেনে ঘর থেকে বাইরে নিয়ে গেল। ঘর থেকে বাইরে এসে ও আরাধ্যার মুখ থেকে হাতটা সরিয়ে নিল। তুমি সুমন নও। কে তুমি? কেন আমার পেছনে পড়েছ? আমি সেই নতুন বউ যাকে তুই খনি বউয়ের নাম দিয়েছিলি। তুমি তুমি তো মরে গেছো, তাই না? কথা শুনেই সুমন ওর গলা টিপে ধরল আর ওকে সিঁড়ি থেকে নিচে ফেলে দিল। পড়ে যেতে যেতে আরাধ্যা চেঁচালো। শুনে বাকি বাড়ির লোকের ঘুম ভেঙে গিয়ে ওরা নিজেদের ঘর থেকে বেরিয়ে এলো। যখন ওরা আরাধ্যার কাছে গেল, তার আগেই সুমন সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। যখন আরাধ্যার জ্ঞান ফিরল, তখন সে নিজের বিছানায় শুয়েছিল। কিন্তু আরাধ্যা কথা বলতে পারছিল না, হাত পাও চলছিল না। উঁচু থেকে পড়ে যাওয়ার জন্য ওনার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছুদিনের জন্য কথাও বলতে পারবে না। আমি ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো দিতে হবে। বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেল। আরাধ্যার বিশেষভাবে যত্ন করতে শুরু করে দিল। পরে রাতে সবাই ডিনার করতে ডাইনিং হলে বসেছিল, কিন্তু সুমন সেখানে ছিল না। বাবা রাজীব, সুমনকে এখনো ঘরেই আছে? ও ডিনার করবে না? মা, আমি অনেকক্ষণ ধরে ঘরে বসে অফিসের কাজ করছিলাম। আমি তো ভাবছিলাম ও তোমার সাথে আছে। মালতী শুনে চমকে উঠল। আরে না তো রাজীব, আমি আরাধ্যার ঘরেও দেখলাম, কিন্তু ও সেখানেও নেই। এ কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেল। সবাই ডাইনিং টেবিল থেকে উঠে সুমনকে খুঁজতে লাগলো। সবাই ওকে সারা বাড়িতে খুঁজল। শেষে না পেয়ে হলে এলো সবাই। জানি না এই বাড়িতে কি হচ্ছে,
প্রথমে আরাধ্যার সাথে দুর্ঘটনা ঘটল, আর এখন জানি না সুমন কোথায় উধাও হয়ে গেল। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই বাড়ির সমস্ত লাইট একাই জ্বলতে নিভতে থাকলো। ওরা দেখলো সামনের সিঁড়ি দিয়ে সুমন নতুন বউয়ের সাজে ধীরে ধীরে নিচে নেমে আসছে, কিন্তু ওর চুলটা খোলা। সুমন, তুমি কোথায় ছিলে? আমরা কখন থেকে তোমাকে খোঁজ করছি। তখন সুমনের ভয়ানক রূপ দেখে ভয় পেয়ে গেল সবাই। ওকে একটা পেতনির মতো দেখতে লাগছিল। বুড়ি, তুই আমাকে চিনতে পারছিস না? বলেই সুমন মালতীর উপর ঝাঁপিয়ে পড়ল আর ওর গলায় দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। মালতী চিৎকার করছিল, আর তারপর সবাই মিলে ওর থেকে মালতীকে ছাড়িয়ে নিল। সুমন, এ তোমার কি হয়েছে? কেন তুমি সবার ক্ষতি করছো? আমি সুমন নই। কি বলেছিলি তুই আমাকে, যে আমি একটা খুনি বউ? মনে পড়লো কিছু? এই কথা শুনে মালতীর মনে পড়ে গেল যে এই মেয়েটা আসলে কে। মা, ও কি বলতে চাইছে? আগের বছর আমাদের পাশে যে প্রতাপ থাকতো, ওর বিয়ের সাথে হয়েছিল। বিয়ের পর থেকেই ওই বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেছিল। প্রতিদিনই পাড়ায় ওদের ঝগড়া শোনা যেত। ওরা পাড়ার সব থেকে বিখ্যাত পরিবার ছিল, তাই কেউ কিচ্ছু বলতো না। একদিন প্রতাপ খুব জোরে চিৎকার করেছিল, তাই কয়েকজন প্রতিবেশী ছুটে ওদের বাড়িতে গেল। ওরা গিয়ে দেখলো প্রতাপ মাটিতে পড়েছিল আর ওর পেটে ছুরি ঢুকে গেছে। সামনেই মেয়েটা, যার নাম ছিল অক্ষরা, ও দাঁড়িয়েছিল। সবাই ভাবলো ও নিজের স্বামীকে মারার চেষ্টা করেছে। ও বলেছিল কিছুই করেনি ও। প্রতাপ মিথ্যে বলছে, কিন্তু লোকে নানা রকম কথা বলতে শুরু করে দিল। সবাই ওকেই খুনি বউ বলতে লাগলো। তারপর ওকে পুলিশের হাতে ধরিয়ে দিল। জেলে যাওয়ার পর আমি সেখানে আত্মহত্যা করে নিয়েছি, কিন্তু আমি এখন ওদের ছাড়বো না যারা আমার বিপক্ষে ছিল। সেটা ঠিক না মা। যখন তুমি জেলে চলে গেছিলে, তার কিছুদিন পর প্রতাপের আসল রূপ আমরা জানতে পারলাম। আরাধ্যার আমি তোমার পক্ষে বয়ান দিতে যাচ্ছিলাম, কিন্তু প্রতাপ পাড়ার লোকের সামনে আমাদের হুমকি দিয়েছিল যে যদি কেউ ওর বিরুদ্ধে কিছু পুলিশকে জানায়, ও পয়সার ক্ষমতায় তাকে মেরে ফেলতে পারে। এইসব বলে মালতী ওকে অনেকক্ষণ বোঝালো, ক্ষমাও চাইল। সব শুনে অক্ষরার আত্মা ওদের ক্ষমা করে দিল। আমি এই প্রতাপকে আজ ছাড়ব না। এই কথা বলে অক্ষরা সুমনের শরীর থেকে বেরিয়ে গেল। সুমন স্বাভাবিক হয়ে গেল। যখন অক্ষরার আত্মা প্রতাপের ঘরে গেল, তখন প্রতাপ বিছানায় শুয়েছিল। অক্ষরাকে নতুন বউয়ের রূপে দেখে জিজ্ঞাসা করলো, এটা কে? আমি তোমার খুনি বউ। চিনতে পারছো না প্রতাপ? এই কথা বলে ওর উপর ঝাঁপিয়ে পড়ল, ওর বুকের ওপর বসে গলা টিপে ধরলো। আরে 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 আরে, কি করছো কি? আমাকে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। না 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 না, ক্ষমা করে দাও আমাকে। প্রতাপ জোরে চিৎকার করে মরে গেল, আর ওই খুনি বউ জোরে জোরে হাসতে লাগলো। হ্যাঁ, আমি হলাম খুনি বউ।